জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, এবারের বাজেটকে যদি এক বাক্যে প্রকাশ করতে হয় তাহলে বলতে হবে যে অর্থনৈতিক ব্যবস্থাপনার দিক থেকে এবারের বাজেটটা হলো আর মানে রেসপন্সিবল, রিফর্মিং এবং অবশ্যই রেভলিউশনারি। আর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে বলতে হবে যে এবারের এই বাজেটটা দিয়েই কিন্তু বিজেপি বিহারের বিধানসভা নির্বাচন মোটামুটি জিতে নিল, আর দিল্লির মধ্যবিত্ত শ্রেণীর মন জয় করে বিজেপি দিল্লির বুথ দখল করে নিল। কেন এরকম বলছি সে কথাই ব্যাখ্যা করে বলি চলুন। দেখুন, যদি আপনারা অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতাটা ভালো করে খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে নির্মলা সীতারামন তার বাজেট বক্তৃতায় মূলত 5টি গুরুত্বপূর্ণ শব্দকে ব্যবহার করেছেন: মধ্যবিত্ত, দরিদ্র, যুবক, অন্নদাতা মানে কৃষক এবং নারী। এদের মধ্যে মধ্যবিত্ত শব্দটা অত্যন্ত প্রাসঙ্গিক, তার কারণ এবারের বাজেটের আগে সোশ্যাল মিডিয়া এই একটা বিষয় নিয়েই কিন্তু ছেয়ে গেছিল যে আদতেও এবারের বাজেটটা মধ্যবিত্তের জন্য হবে তো, মধ্যবিত্তরা কিছু পাবে তো। আর তাই বাজেট বক্তৃতা শুরুতেই তিনি মধ্যবিত্তের জন্য একেবারে ছক্কা হাঁকিয়েছেন, কারণ এই বাজেটে ভারতের মিডল ক্লাস বিরাট পরিমাণে ইনকাম ট্যাক্সে ছাড় পেয়েছেন। 1997 সালের পর এবারই প্রথম 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোন রকমের ইনকাম ট্যাক্স দিতে হবে না। I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. এখন এটা যে শুধুমাত্র ব্যক্তিগত স্বস্তির বিষয়, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এর ফলে ভারতের অর্থনীতি সামগ্রিকভাবেই কিন্তু চাঙ্গা হবে, কারণ ভারতের মধ্যবিত্ত সমাজ হলো ভারতের বাজারের মূল ক্রেতা। ভারতের বেশিরভাগ ভোগ্যপণ্যের ক্রয় কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণী করে থাকে। এখন ভারতের মধ্যবিত্ত সমাজের মানুষজনের অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বার্ষিক রোজগার 12 লক্ষের কম। সেক্ষেত্রে তাদের কোনো রকমের ট্যাক্স দিতে না হলে মধ্যবিত্তের হাতে কিন্তু বেশ পরিমাণে ব্যয়যোগ্য টাকা থেকে যাবে। আর এই যে ব্যয়যোগ্য টাকা, এটাই হলো কিন্তু যে কোনো দেশের অর্থনীতির মেরুদণ্ড, কারণ এতে মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা বাড়বে, আর তারা যদি বেশি বেশি করে ভোগ্যপণ্য কেনে তার ফলে ভারতের ইকোনমিতে টাকাটা চলে আসবে। টাকা এলে বিক্রি বাড়বে, বিক্রি বাড়লে ছোট বড় সব ব্যবসাদারের রোজগার বাড়বে। সেক্ষেত্রে একদিকে যেমন ব্যবসা বাড়বে, অন্যদিকে বেশি বিক্রি হলে সরকার কিন্তু সেখান থেকে বেশি বেশি করে জিএসটিও পাবে। তাছাড়া বিক্রি বাড়লে সংশ্লিষ্ট পণ্যের উৎপাদনকে বাড়াতে হবে, আর উৎপাদন বাড়লে কর্মসংস্থান তৈরি হবে, যে কর্মসংস্থানটা কিন্তু ভারতের জন্য এখন মোস্ট প্রায়োরিটি। অতএব সব মিলিয়ে ভারতের আভ্যন্তরীণ অর্থনীতিকে একটা সাইক্লিক বুস্ট আসবে। তবে এখানে কিন্তু মধ্যবিত্তের জন্য একটা সাবধানবাণীও বলে রাখা দরকার। অনেকেই আবার হাতে এক্সট্রা টাকা এলে চোখ বন্ধ করে শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে ফেলেন। দেখুন, শেয়ার বাজারে বিনিয়োগ করাটা ভালো, তবে এমার্জেন্সি সিচুয়েশনের জন্য কিছু টাকা কিন্তু আলাদা করে রেখে দেওয়াটাও জরুরি। যেমন হেলথ এমার্জেন্সি, ছেলেমেয়ের পড়াশোনার জন্য হঠাৎ করে টাকার দরকার হওয়া, বা অন্য কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, এসবের জন্য বেশ কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে রাখাটাও কিন্তু সমান জরুরি। যদিও অনেকেই মনে করেন যে ফিক্সড ডিপোজিট করলে মাত্র 5 থেকে 6% সুদ পাওয়া যায়, যেটা তো ইয়ারলি মুদ্রাস্ফীতি থেকেও কম, কিন্তু প্র্যাকটিক্যালি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 9.5 পর্যন্ত সুদ পেতে পারেন। এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে কোথায় পাবেন এই ম্যাক্সিমাম সুদ। দেখুন, এফডির ওপরে কোন ব্যাংক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এবং কিভাবে সেখানে বিনিয়োগ করবেন সেই বিষয়ে বিশদ জানতে স্টেবল মানি এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন। এই স্টেবল মানি অ্যাপে সাধারণের জন্য 9%, প্রবীণ নাগরিকদের জন্য 9.5% পর্যন্ত সুদের হার পাবেন। আবার 200+ ব্যাংকের এফডির সুদের হারও কিন্তু আপনি চাইলেই তুলনা করে দেখতে পারবেন। এই একটা অ্যাপ থেকেই আলাদা আলাদা সেভিংস অ্যাকাউন্ট খোলার ঝামেলা ছাড়াই একাধিক ব্যাংকে আপনি এফডি করতে পারবেন। তাছাড়া এই স্টেবল মানি অ্যাপসের কিছু ব্যাংকে ইনস্ট্যান্ট উইথড্রলের সুবিধাও কিন্তু আপনি পাবেন, মানে যখন দরকার তখনই কিন্তু আপনি আপনার টাকা তুলে নিতে পারবেন। এখন যদি জানতে চান যে এই স্টেবল মানি অ্যাপসের থ্রুতে এফডি করাটা কতখানি নিরাপদ, এর উত্তরে বলে রাখি এটি আরবিআইয়ের অধীনস্থ সংস্থা এফডি ডিআইসিজিসি দ্বারা অনুমোদিত এবং প্রতিটা ব্যাংকে 5 লক্ষ টাকা পর্যন্ত বীমাকৃত। তাই এটি অন্য যে কোনো ব্যাংকের মতোই কিন্তু সমান নিরাপদ। আর এখন এই স্টেবল মানি অ্যাপসের এফডিতে বর্তমানে সুদের হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যদি আরবিআই সুদের হার কমায় তাহলে এফডি এর সুদের হারও কমে যাবে। তাই এফডিতে বিনিয়োগ করার এখনই কিন্তু আদর্শ সময়। আর তাই স্টেবল মানি অ্যাপসটি ডাউনলোড করুন এবং আজই সর্বোচ্চ সুদে এফডি করুন। স্টেবল মানি অ্যাপসের লিঙ্কটা আপনি পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে বা পিন কমেন্টে।
পেমেন্টে, অথবা সরাসরি এই কিউআর কোডটা স্ক্যান করেও আপনি স্টেবল মানি অ্যাপটাকে অনায়াসে ডাউনলোড করে নিতে পারেন। যাই হোক, এবার চলুন মূল আলোচনায় ফিরি। নির্মলা সীতারামাইয়া তার বাজেট বক্তৃতায় দ্বিতীয় যে শব্দটা বলেছেন সেটা হলো অন্নদাতা, মানে কৃষক। Prime Minister Dhan Dhanya Krishi Yojana. কৃষকদের জন্য এই বাজেটে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার আওতায় কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য 20,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ হয়েছে। এর মাধ্যমে সঠিক সময়ে সঠিক তথ্য, উন্নত বীজ, সেচ ব্যবস্থার উন্নতি এবং কৃষকদের জন্য সহজ ঋণ ব্যবস্থাটাকে কিন্তু নিশ্চিত করা হবে। তাছাড়া এই যোজনায় তুলার উৎপাদন বৃদ্ধি করবার জন্য 5 বছরের একটা মিশনকেও কিন্তু চালু করা হবে। এছাড়া বিহারে মাখানা উৎপাদন বৃদ্ধির জন্য আলাদা করে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়টা আপনারা অলরেডি টিভিতে সংবাদ দেখে কিন্তু জেনে গেছেন। যেহেতু বিহার বিশ্বের অন্যতম বৃহৎ মাখানা উৎপাদনকারী অঞ্চল, তাই এর প্রক্রিয়াজাতকরণ এবং উৎপাদন বৃদ্ধির দিকে বিশেষ করে নজর দেওয়া হয়েছে। এছাড়া কৃষক ক্রেডিট কার্ড ব্যবস্থার মাধ্যমে 7.7 কোটি কৃষককে সহায়তা দেওয়া হবে। Kisan credit cards facilitate short-term loans for 7.7 crore farmers, fishermen, and dairy farmers. যার মধ্যে মাছ চাষি এবং দুধ চাষিও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। এবারের বাজেটে এই লোনের পরিমাণ বৃদ্ধি করে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু করা হয়েছে। গ্রামীণ ক্ষেত্রে এই লোন ব্যবস্থাটা করবে আমাদের ডাকঘরগুলো ইনস্টিটিউশনাল অ্যাকাউন্ট সার্ভিসেস, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, ক্যাশ আউট ইত্যাদি ব্যবস্থাটা কিন্তু আরো উন্নত করা হবে। পাশাপাশি মাইক্রো এন্টারপ্রাইজের জন্য ক্রেডিট সার্ভিসও কিন্তু আলাদা করে শক্তিশালী করা হবে, যাতে কৃষক এবং ছোট ব্যবসায়ীরা ডাকঘর থেকে অনায়াসেই প্রয়োজনীয় ক্রেডিটটা পেয়ে যায়। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, কৃষিতে হাইব্রিড সিডের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে, যাতে কৃষকের কৃষি উৎপাদন কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে। কৃষির পরে দেশের বাণিজ্য বৃদ্ধি করবার জন্য এবারের 2025 সালের ভারতীয় বাজেটে বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়ন সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু ঘোষণা করা হয়েছে। যেমন ভারতের অবকাঠামো খাতে প্রায় 10 লক্ষ কোটি মানে 1 ট্রিলিয়ন টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। সরকারের লক্ষ্য এই বিনিয়োগের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, নতুন শিল্পাঞ্চল তৈরি এবং শহরাঞ্চলের জীবনযাত্রার মানকে উন্নয়ন করা। উদাহরণস্বরূপ নতুন ডেডিকেটেড ফ্রেইট করিডর, ইন্ডাস্ট্রিয়াল হাব গঠনের জন্য বড় অর্থনৈতিক শক্তির সৃষ্টি করা। এ বিষয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়েছি, নিশ্চয়ই দেখে থাকবেন সেই ভিডিওটা। এছাড়া এবারের বাজেটে দেশীয় এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য সরকারের নীতি আরো প্রো বিজনেস করা হয়েছে। আইটি এবং ডিজিটাল খাতের জন্য 50,000 কোটি অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে, যার মাধ্যমে প্রযুক্তির উন্নতি এবং তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগকে কিন্তু আরো উৎসাহিত করা হবে। এর মধ্যে অন্যতম পদক্ষেপ হলো ভারতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নিয়ম কানুনগুলোকে আরো শিথিল, আরো সহজ করা হবে, যাতে বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা হয়। এছাড়া 2025-এর বাজেটে KYC প্রক্রিয়াকে কিন্তু অনেক সহজ করা হয়েছে। আপাত দৃষ্টিতে এটা খুব একটা সাধারণ বিষয় হলেও এই বিষয়টা কিন্তু ব্যবসায়ীদের জন্য অত্যন্ত কার্যকারী একটা পদক্ষেপ, কারণ এর ফলে ব্যাংকে অযথা কাগজপত্রের জটিলতা কমে যাবে, লোন পাওয়াটা ইজি হবে, আর এর ফলে ছোট ব্যবসায়ী, বিশেষ করে স্টার্টআপ কোম্পানি এবং নতুন উদ্যোক্তারা কিন্তু অত্যন্ত সুবিধা ভোগ করবে। তাছাড়া ছোট ব্যবসায়ীগুলোর জন্য কাস্টমাইজ ক্রেডিট কার্ড দেওয়া হবে, যাতে তারা ইনস্ট্যান্ট লোন বা ক্রেডিট পেয়ে যাবে। এই কার্ডে খুব স্বল্প সুদে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এছাড়া এই প্রথমবার মহিলা উদ্যোক্তা এবং আদিবাসী জনগণের জন্য 5 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আবার যেহেতু ভারতীয় খেলনা বাজার এখনো চীনের দখলে রয়েছে, তাই এই খেলনা খাতকে মেড ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় আরো জনপ্রিয় করার চেষ্টা করা হবে। এবারের বাজেটে কিন্তু অনেকখানি বরাদ্দ এই খাতেও রয়েছে এবং চীন থেকে সস্তা খেলনা আমদানি কিন্তু এবার একেবারেই বন্ধ করে ভারতীয় ব্র্যান্ডের খেলনাগুলোকে বাজারজাত করা হবে। ফুড প্রসেসিং শিল্পের জন্য বিশেষ পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে এবারের বাজেটে। বিশেষ করে বিহারে ন্যাশনাল ফুড টেকনোলজি ইনস্টিটিউট কিন্তু প্রতিষ্ঠা করা হবে। এবার আমরা দেখি যে সরকার কিভাবে অর্থনৈতিক এবং উদ্ভাবন খাতে ব্যয় করেছে। উদাহরণস্বরূপ সরকার দেশের বিভিন্ন স্থানে আরো IIT স্থাপন করবে, 5টি ন্যাশনাল স্কিল সেন্টার স্থাপন করবে এবং আগামী 5 বছরের মধ্যেই সরকারি স্কুলগুলোতে
50,000 ল্যাব কিন্তু স্থাপন করা হবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই গবেষণার জন্য এআই স্কিল অ্যাক্সিলারেটর সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। পাশাপাশি সব শহরে ডে কেয়ার ইনস্টিটিউট, সব জেলায় ক্যান্সার সেন্টার এবং জেলা হাসপাতালগুলোতে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করবার জন্য কিন্তু অনেক টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া মেডিকেল কলেজগুলোতে 10,000 আসন বৃদ্ধি করার মতো পরিকাঠামো কিন্তু বৃদ্ধি করা হবে। এছাড়া সরকার রাজ্যগুলির জন্য প্রায় 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ করবে, যাতে করে জল জীবন মিশনে ভারতের 100% গ্রামকে কভার করা যায়। আর এজন্যই এই জল জীবন প্রকল্পটির মেয়াদ 2028 সাল পর্যন্ত বাড়িয়ে নেওয়া হয়েছে। তাছাড়া বীমা খাতে বিদেশি বিনিয়োগ মানে এফডিআই এর সীমাটাকে 74% থেকে বাড়িয়ে একেবারে 100% করে দেওয়া হয়েছে। এই পদক্ষেপটি আন্তর্জাতিক বীমা কোম্পানিগুলোকে ভারতে বিনিয়োগ করতে আরো আগ্রহী করে তুলবে। এর ফলে একদিকে ফরেন মানি বেশি বেশি করে ভারতের ইকোনমিতে আসবে, আবার বীমা খাতে প্রযুক্তিগত উন্নতি বা প্রতিযোগিতার পরিবেশও কিন্তু তৈরি হবে। আবার উড়ান স্কিমের আওতায় আগামী 10 বছরের মধ্যে 120টি নতুন ডেস্টিনেশনকে যুক্ত করা হবে, যার ফলে 4 কোটি নতুন যাত্রী উপকৃত হবে। এজন্য ছোট শহরগুলোতে ছোট ছোট বিমানবন্দর তৈরি করার কথাও কিন্তু প্রস্তাব নেওয়া হয়েছে। তাছাড়া ভারতে আরও একটা দ্বিতীয় জিন ব্যাংক ওপেন করা হবে, যেখানে বিভিন্ন ফসলের জিনকে সংরক্ষণ করা হবে। এতে 10 লাখ বীজ এবং তার জিন সংরক্ষিত থাকবে, যেটা ভবিষ্যতে ভারতের খাদ্য নিরাপত্তাটাকে সুনিশ্চিত করবে। জ্ঞান ভারতম মিশনের অধীনে প্রাচীন ম্যানুস্ক্রিপ্ট এবং দলিল ডিজিটালাইজেশন করা হবে। জিও স্পেশাল মিশনের মাধ্যমে যেখানে যেখানে অবকাঠামো নির্মাণ হচ্ছে, যেমন রেল লাইন, সড়ক, ফ্লাইওভার, সেগুলোকে একসাথে জিও স্পেশাল ডেটা সংযুক্ত করা হবে। এর ফলে লোকেশন ট্র্যাকিং বা ট্যাগিং এর ক্ষেত্রে অনেক অনেক সুবিধা হবে। প্রায় 2-2.5 ঘন্টার বাজেট বক্তৃতায় আমাদের অর্থমন্ত্রী এরকম কয়েকশো প্রকল্পের কথা বলেছেন, যার ওপরে দাঁড়িয়ে ভারত আগামী বিকশিত ভারতে পরিণত হবে। তো এই হলো 2025-26 অর্থবর্ষের বাজেটের সংক্ষিপ্ত বিবরণ। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে এই বাজেটটা কেন রেসপন্সিবল বাজেট, রিফর্মিং বাজেট এবং কেন রেভলিউশনারি বাজেট। এবং অবশ্যই এই ভিডিও জুড়ে যে যে কথা বলেছি সেগুলো থেকে অনায়াসে অনুধাবন করেছেন যে এই বাজেটটা কিন্তু রাজনৈতিকভাবে বিহারকে লক্ষ্য করে এবং দিল্লির মধ্যবিত্তকে খুশি করার জন্যও স্পেশালি ডিজাইন করা হয়েছে। তার কারণ বিহারে কিছুদিন পরে ভোট, আর দিল্লিতে কিন্তু ভোটের দামামা বেজে গেছে। তো আশা করি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই বাজেটটা কেন বিজেপির জন্য ইম্পর্টেন্ট সেটাও অনুধাবন করতে পারলেন। এবার আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমি কোন কোন ধরনের প্রকল্পকে মিস করে গেলাম, এবং অবশ্যই জানাবেন যে এবারের বাজেটটা সম্পর্কে আপনার মতামত কি, বিশেষ করে বিহার এবং দিল্লি সম্পর্কে আমি যে কথাটা বললাম সেই বিষয়ে আপনারা একমত কিনা অবশ্যই জানাবেন। যে এটা কি আপনার মনে হয় যে এই বাজেটটা মধ্যবিত্তের বাজেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যেহেতু এবারের বাজেটে মধ্যবিত্তের হাতে বাড়তি টাকা থাকার কথা, তাই আপনি যদি ফিক্সড ডিপোজিট বা এফডিতে ম্যাক্সিমাম সুদ পেতে যান, তাহলে আরবিআই অনুমোদিত স্টেবল মানি অ্যাপসটা ডেসক্রিপশন বক্স বা প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন এবং আপনার ভবিষ্যৎ সুরক্ষার জন্য বেশ কিছু টাকাকে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন। তো আজকে এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।